যুগান্তর পত্রিকা, জাতীয় পত্রিকা, সেখানে একটি খবর চেপেছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা বিরোধী দলে থাকতে চাচ্ছেন না বা বিএনপির সঙ্গে সমঝোতায় যাচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর, যেখানে এখন সবচেয়ে বড় দল হিসাবে যে দুটি দলকে ভাবা হচ্ছে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে, আওয়ামী লীগ উৎখাত হওয়ার পরে বিএনপি এবং জামাত, এ দুটি এখন বর্তমানে বাংলাদেশের জনসমর্থন, লোকবল, কর্মী, এগুলি নিয়ে এখন এ দুটি দলই সবচেয়ে বড় দল হিসাবে গণ্য করে থাকেন। তো এই বড় দল দুটি যদি তারা সমঝোতায় যায় তাহলে বিরোধী দল কে হবে? তো খবরের বিস্তারিত যেটা পড়ে জানলাম যে আসলে জামাত বিরোধী দলে থাকতে চাচ্ছে না এই কারণে যে কারণ তারা বিগত 16-17টি বছর বিরোধী দলের ভূমিকা থেকেই তাদের অনেক নেতাকর্মীদের ওপর অত্যাচার, জেল জুলুম হয়েছে, পার্টির কার্যক্রম চালাতে পারেনি, তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ঠিকমতো পরিচালনা করতে পারেনি। কিন্তু এবারও যদি সেই বিরোধী দলে যায় তো সরকারি দলের যে একটা চাপ থাকবে বিরোধীদের উপরে, তাদের রাজনীতির উপরে, তাদের প্রতিষ্ঠানগুলির উপরে, তো তারা আর এই চাপ সহ্য করার মতো এরকম ইয়েতে যেতে চাচ্ছে না আর কি। তো এই জন্য যারা বিএনপির সঙ্গে সমঝোতায় যেতে চাচ্ছে, পত্রিকাটির নিউজে বিস্তারিত আরও যা লিখেছে যে তারা বিভিন্ন সূত্র থেকে জেনেছে যে জামাতের নেতৃবৃন্দরা, যদিও তারা বলে থাকেন যে তারা ক্ষমতায় যাবেন বা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, কিন্তু তারা আসলে চাচ্ছেন যে বিএনপির সঙ্গে থেকেই তারা ক্ষমতাকে এনজয় করতে, এবং তারা ক্যাবিনেটে থাকারও আগ্রহ প্রকাশ করেছে। তো এই খবরটি, যদিও তাদের এটি প্রেডিকশনমূলক এক ধরনের নিউজ, তারপরেও তারা বিভিন্ন সূত্র দিয়ে এগুলা খবরগুলো সামনে এনেছে। তো যদি এটাই হয় যে বিএনপি অথবা জামাত তারা একে অপরের সঙ্গে জোট বাঁধে, বা জোটটা হতে পারে এরকমও যে সমঝোতা ভিত্তিক, তাদের জোট ওরকমভাবে হলো না কিন্তু সমঝোতামূলকভাবে তাদের আসনগুলা ছেড়ে দিল, তাদের ক্যান্ডিডেট দিল না, এরকমও হতে পারে। এটাকে তারা জাতীয় সরকারের মতো একটা রূপ দিতে চাচ্ছে। তো প্রশ্ন হলো তাহলে বিরোধী দল কে হবে? যদি একটি দেশে বিরোধী দল শক্তিশালী না হয়, আমরা যেটা দেখলাম বিগত 17 বছরে আওয়ামী ফ্যাসিবাদী আমলে, যে শক্তিশালী একটি বিরোধী দল না থাকার কারণে কিন্তু মূলত বাংলাদেশের শাসন ব্যবস্থা একনায়কতন্ত্র বা স্বৈরাচারের দিকে চলে গেছে। তো একটি দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিরোধী দল, এবং বিরোধী দল যত শক্তিশালী হয় ওই দেশের শাসন ব্যবস্থা তত শক্তিশালী থাকে। তো এখন যদি বিরোধী দল না থাকে তাহলে কি হবে বাংলাদেশের রাজনীতিতে? তো এখন এই পরিস্থিতিতে যদি দেখা গেল জাতীয় সরকার হলো, সেখানে কোনো বিরোধী দল থাকলো না, তাহলে এর কৌশল কীভাবে নেবে আওয়ামী লীগ? তারা ওই নিউজে এটিও লিখেছে যে জামাতের একাংশ নেতারা, বড় নেতারা মনে করেন যে যদি আমরা বিএনপির সঙ্গে সমঝোতায় না যাই তাহলে আমরা বিরোধী দল হিসাবে যদি সংসদে যাই, এক্ষেত্রে আওয়ামী লীগ ধরেই নেওয়া যায় যে তারা নির্বাচনে আওয়ামী লীগ নাম দিয়ে, নৌকা প্রতীক দিয়ে ইলেকশন আসতে পারবে না। কিন্তু তাদের মনোনীত যে লোকগুলো আছে, তাদের যেই ভোট ব্যাঙ্কগুলো আছে বিভিন্ন জায়গাতে, যেরকম তারা হিসাবে দেখালো অনেক আসনে 20-22% সংখ্যালঘু ভোটার আছে, যেগুলি তাদের ফেভারে যাওয়ার কথা। তারপর বৃহত্তর ফরিদপুরের যে আসনগুলো আছে, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, এই যেই আসনগুলো আছে, এই আসনগুলো তো একটা নৌকার ভোট ব্যাংক আছে। তো সেই জায়গায় তারা দেখা গেছে সরাসরি তাদের মার্কা দিয়ে, তাদের দলের নাম দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ না করলেও তাদের মনোনীত যে ব্যক্তিগুলো থাকবে তাদেরকে স্বতন্ত্র পদে দাঁড় করিয়ে যদি সেখান থেকে 20-30টা আসন নিয়ে আসা যায় এবং সংসদে যাওয়া যায়, এবং ধরে নেওয়া যায় যে যদি বিএনপি ক্ষমতায় যায় তো তাহলে ওই সংসদ সদস্যগুলোকে দিয়ে তারা যে বিরোধী দলের যে রাজনীতিটা করবে তাদের কাঁধে ভর করে, এই আশঙ্কাও জামাত করছে যে তখন আমরা যদি বিরোধী দল থাকি, মানে জামাত যদি বিরোধী দল থাকে, তাহলে তো ওই যেই আওয়ামী সমর্থক বা আওয়ামী আশীর্বাদ পুষ্ট যে এমপিগুলো হবে এই নৌকার আড়ালে, তো তাদের সঙ্গে তাদের একটা রাজনৈতিক ভাষা এক হয়ে যাবে। সেক্ষেত্রে সরকার আবারও চাপে পড়বে, তারপর আওয়ামী লীগকে ফিরে আসার একটা চান্স তৈরি হবে। তো এটা একটা কারণ দেখিয়েছে তারা। তো এটা উড়িয়ে দেওয়া যায় না, হতে পারে, কারণ রাজনীতিতে শেষ বলতে কেউ নেই। কারণ একসময় জামাত আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেছে মিলেমিশে, আবার বিএনপির সঙ্গে মিলেমিশে করেছে। এটা হয় বাংলাদেশের রাজনীতিতে, যে জোটের সঙ্গে থাকলে আপনি সঙ্গী, বিরোধী দলে গেলে জঙ্গি। তো এটা হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে তাহলে বিরোধী দলের ভূমিকায় থাকবে কারা? এখানে আমি মনে করি যে একটি বড় সুযোগ কাজে লাগাতে পারে এনসিপি। যে যদিও তাদের দল হিসাবে নতুন, তাদের প্রতি অতটা আশা করা অনুচিত হবে, কারণ একটা দলের বয়সে 1টি বছরও হয়নি, এখনও 8-10 মাস। এই দলটিকে একেবারে আমরা অনেক আকাশকুসুম চিন্তাভাবনা বা অনেক স্বপ্ন নিয়ে তাদের উপরে যদি আমরা ভর করি, এটাও ভুল হবে। তারপর আবার সামান্য একটু ভুল ত্রুটিতে আমরা আশাহত হয়ে যাব। এটাই আসলে আমাদের বাঙালি সমাজের মানুষেরই, আমরা একজনের প্রতি অনেক আশা রাখি, সামান্য তার বিচ্যুতিতেই তাকে আমরা নিরাশার কাতারে ফেলে দিই। তো যদি এনসিপি
সংসদে আসন নাও পায়, যদি রাজপথে থেকে তখন বিরোধী দলের ভূমিকা পালন করে মানুষের সমস্যা, মানুষের দাবি দেওয়া এগুলোকে সুষ্ঠুভাবে তুলে ধরতে পারে। কারণ সরকার যেই যাক, সরকার কখনো জনপ্রিয় হয় না বাংলাদেশের মতন একটি দেশে। সরকার বিরোধী মনোভাব জনগণের মধ্যে একটি সবসময় বিরাজমান থাকে। তো এই মনোভাবটাকে যদি কাজে লাগিয়ে তাদের দাবি দেওয়াগুলি, তাদের কথাগুলি যদি সামনে আনতে পারে এনসিপি, তাদের রাজনীতি আমি মনে করি দাঁড়িয়ে যাবে। তাদের সংসদে হোক অথবা রাজপথে হোক, তাদের জন্মই হয়েছে অ্যাকচুয়ালি রাজপথে। এজন্য তারা, অনেক নেতারা বলেও থাকে যে রাজপথই হচ্ছে তাদের সংসদ। তো সেই ক্ষেত্রে এনসিপির রাজনীতিটা মূলত প্রকাশ পাবে আপনার ইলেকশনের পর, যখন বিরোধী দলের মতন একটা আসনে যায়, যদি তারা এককভাবে ইলেকশন করে। তো অনেকে মনে করছেন যে এনসিপি কখনো, এটি আসলে মিডিয়ার খবর, মিডিয়ায় সকালে জোট করিয়ে দেয় বিএনপির সঙ্গে, মধ্য দুপুরে করিয়ে দেয় জামাতের সঙ্গে, আবার বিকালবেলা তাদের রাজনীতি শেষ হয়ে গেছে এইভাবে খবর করে। তো এগুলির যদি আমরা একপাশে রেখে এভাবে চিন্তা করি যে এনসিপি কারোর সঙ্গে না গিয়েই তাদের রাজনীতিটাই তারা করলো, সামনের আরও 5টা বছর তারা দেখলো, তারপরে তারা রাজনীতিতে পরিপক্ক হলো, তারপরে তাদের লক্ষ্য স্থির হলো, তারপরে তারা তাদের মতো আরও লোকবল আসলো, আরও কর্মী আসলো, আরও সমর্থন পেলো, তারপর তারা মোটামুটি একটা শক্তিশালী দল হবে। যেটা নাহিদ ইসলামও বলেছে 3-4 দিন আগে, যে যখন আমাদের নারায়ণগঞ্জে এক শহীদ পরিবারকে দেখতে আসছিল, তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল আপনার দল নিয়ে আপনি কতটুকু আশাবাদী। তিনি খুব কনফিডেন্টলি তিনি বলেছেন যে আগামী 10 বছরে আমি চাই যে এনসিপি ক্ষমতায় যাক এবং জনগণ তার ক্ষমতা ফিরে পাক। তো খুবই সে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছে। আসলে দলের নেতার এরকম আত্মবিশ্বাসী থাকা জরুরি, না হলে কর্মীরা তাদের অনুসরণীয় ব্যক্তি হতে পারবে না। তো তারা নিশ্চয়ই হয়তো কোনো প্ল্যান করেছে, তারা যথেষ্ট মেধাবী এবং যথেষ্ট সাহসী। তো অনেকেই মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকারে এখন অন্তর্বর্তীকালীন সরকার, যেটা ইউনূস সাহেব আসেন, তো তারা আছে, এবং ইউনূস সাহেব চলে গেলে তাদের রাজনীতিও থেমে পড়বে। আমি মনে করি এটা সম্পূর্ণ এটাই একটি ভিত্তিহীন কথা। কারণ তারা একেবারে এই হাতের, মানে একেবারে রাজনীতিতে একেবারে অপরিপক্ক জ্ঞান নিয়ে তারা আসেনি। তারা প্রত্যেকটি যারা কমিটিতে আছে এবং তাদের উচ্চ নেতৃবৃন্দ যারা আছে, প্রত্যেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিল। হয়তোবা সেটা হতে পারে ক্যাম্পাস ভিত্তিক বা শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক, কিন্তু রাজনীতির জ্ঞান তো তাদের ছিল। যদি আরও 5-7টা বছর তারা রাজনীতি করতে পারে, তারা আরও বয়সের দিক দিয়ে, অভিজ্ঞতার দিক দিয়ে এগিয়ে যাবে, এটাই বোঝা যায়। কারণ আপনি দেখেন ওদের 1 বছর আগেও যে রাজনৈতিক প্রজ্ঞা, জ্ঞান, তাদের বিশ্লেষণ যেটা ছিল, 1 বছর তারা রাজনীতি করে কতটুকু এগিয়ে গেছে। এভাবে 5টা বছর যদি তারা আরও রাজনীতিটাকে এগিয়ে নিতে পারে, আমি মনে করি তাদের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল। তো এখনও নির্বাচনের আরও প্রায় 3 মাসের উপরে আছে সময়। এর মধ্যে অনেক কিছুই হতে পারে, জোটও হতে পারে, আবার শত্রুও মিত্র হয়ে যেতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার পানি কোথাকায় গিয়ে গড়ায়।